হাই বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2008 সালে মুক্তি পাওয়া একটি আমেরিকান সুপারহিরো মুভি আয়রন ম্যান। এই মুভিটি এমসিইউ মানে মার্ভেল ইউনিভার্সের প্রথম মুভি। মার্ভেলের প্রত্যেকটি সুপারহিরো আমাদের সবার কাছেই খুবই প্রিয়, আর এর মধ্যে পার্সোনালি আমার সবথেকে প্রিয় আয়রন ম্যান। তাই বলে এই নয় যে বাকি সুপারহিরো গুলো আমার ভালো লাগে না। এই চ্যানেলটি আমি যখন স্টার্ট করেছিলাম তখন থেকেই আমি অনেক আশায় ছিলাম কবে আমি মার্ভেল ইউনিভার্সের প্রত্যেকটি সিনেমা এক্সপ্লেইন করব। আজ থেকে একের পর এক মার্ভেলের প্রত্যেকটি সিনেমা এক্সপ্লেইন করব। আর আমি যখন এই ভিডিওটি বানাই তখন এর IMDb রেটিং 7.9 আউট অফ 10। শুরু করার আগে আমি সাকিব। মুভিটির শুরুতেই আমরা দেখতে পাই আফগানিস্তানের কোনার প্রভিন্স নামক একটি জায়গায় কিছু সেনাবাহিনীর গাড়িতে করে ফিরছেন আমাদের সবার প্রিয় টনি স্টার্ক মানে আয়রন ম্যান। কিন্তু রাস্তাতেই হঠাৎ করে তাদের উপরে কিছু আতঙ্কবাদী হামলা করে, যার ফলে তার সাথে থাকা সমস্ত সেনাবাহিনী এক এক করে মারা যায়। এবার টনি নিজেকে বাঁচাবার জন্য ওই গাড়ি থেকে বের হয়ে পালাতে যাবে, ঠিক তখনই তার পাশে তার কোম্পানির মানে স্টার্ক ইন্ডাস্ট্রিয়ালের একটি বোম এসে পড়ে। এটা দেখে টনি ওই বোমটির হাত থেকে বাঁচার জন্য সেখান থেকে পালাতে যাবেই, কিন্তু ততক্ষণেই সেই বোমটি সেখানে ফেটে যায়, যার ফলে সে গুরুতর আহত হয়। আর সেখান থেকে জঙ্গলিরা টনিকে ধরে তাদের ড্রাই নিয়ে আসে। আর এখান থেকে সিনটা কিছু ফ্ল্যাশব্যাক মানে 36 ঘন্টা আগে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই একটি অনুষ্ঠানে টনি স্টার্ককে পুরস্কৃত করা হয়েছে আর্মস ডিলার অব দ্য ইয়ারের জন্য। কিন্তু তার বন্ধু রডি যখন গর্বের সহিত ওই পুরস্কারটি দেওয়ার জন্য যখন তাকে স্টেজে আমন্ত্রণ জানাই, তখন আমরা দেখতে পাই ওই পুরস্কারটি নেওয়ার জন্য স্টেজে যেয়ে উপস্থিত হয়েছে টনি স্টার্কের বাবার বন্ধু আর তার বিজনেস পার্টনার উবাডিয়া স্ট্রেঞ্জ। আসলে টনি তখন একটা ক্যাসিনোতে জুয়া খেলতে ব্যস্ত। এরপরই সেখানে তার বন্ধু রডি সেই পুরস্কারটি নিয়ে পৌঁছে যায় তাকে দেওয়ার জন্য। আর টনি সেই পুরস্কারটি দেখে বলে, এইরকম পুরস্কার আমার বাড়ি প্রচুর আছে। এমনকি ওই ক্যাসিনো থেকে বেরোনোর পথে টনি ওই পুরস্কারটি একজনকে গিফট করে দেয়। এবার বাড়ি ফেরার জন্য টনি যখন গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই ক্রিস্টিয়ান এভারাইট নামে একটি মেয়ে রিপোর্টার এসে তার ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করে আর বলে, আপনার কোম্পানি যে এইসব আধুনিক হাতিয়ার প্রস্তুত করে এটা পুরো পৃথিবীর জন্য ক্ষতিকারক। কিন্তু টনি তাকে উত্তরে জানায়, এই পৃথিবীতে কোনো কিছুই ঠিক না। যদি কোনোদিন পৃথিবীতে শান্তির জন্য হাতিয়ারের প্রয়োজন উঠে পড়ে, তাহলে আমি কথা দিচ্ছি সবার আগে আমার কোম্পানি হাতিয়ার তৈরি করা ছেড়ে দেবে, তার বদলে ইট তৈরি করা শুরু করবে। আর এইসব কথার মধ্যে টনি ওই মেয়েটাকে পটিয়ে ফেলে। পরের দিন ওই মেয়েটার ঘুম ভাঙে, আর সে ছিল ক্যালিফোর্নিয়ার স্ট্রাকের সেই রিসোর্টে, যেটা আমরা আয়রন ম্যানের পরবর্তী সিনেমাতেও দেখবো। সেখানে ক্রিস্টিয়ানের সাথে সাক্ষাৎ হয় পেপার পটসের। পেপার পটস হচ্ছে টনির অ্যাসিস্ট্যান্ট। এরপর আমরা দেখতে পাই পেপার পটস তাকে বলে, আপনি কি ভুলে গেছেন আপনার আজ আফগানিস্তানে একটি আর্মসের ডিল কমপ্লিট করতে হবে, আর আপনার প্লেন আপনার জন্য প্রায় 1.5 ঘন্টা ধরে অপেক্ষা করছে। এই কথা শুনে টনি তাড়াতাড়ি করে রেডি হয়ে তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে প্রাইভেট প্লেনটির উদ্দেশ্যে। আর টনি সেখানে পৌঁছেই দেখে তার বন্ধু রডি সেখানে তার জন্য প্রায় 3 ঘন্টা ধরে অপেক্ষা করছে। এইবার তারা দুজনে মিলে বেরিয়ে পড়ে আফগানিস্তানের উদ্দেশ্যে, যেখানে কিছু সেনাবাহিনী অপেক্ষা করছে টনি স্টার্কের জন্য। টনি স্টার্ক সেখানে পৌঁছেই তার তৈরি একটি আধুনিক মিসাইলের ক্ষমতা প্রদর্শন করে আর জানায় তার তৈরি এই জেরিকো মিসাইল এতটাই শক্তিশালী যে শত্রুপক্ষকে সে নিমেষেই ধ্বংস করে দিতে পারে। আর ওই মিসাইলটি প্রদর্শনের সময়ই আমরা দেখতে পাই আয়রন ম্যান সিরিজের একটি সিগনেচার স্টাইল, যেটা কিনা আমরা প্রত্যেকেই কোথাও না কোথাও একবার হলেও দেখেছি। এরপরই টনি তার পরিচিত একজনকে ফোন করে বলে, এই ডিলটি যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে আমরা মিলিনিয়ার থেকে বিলিনিয়ার হয়ে যাব। কথা বলা শেষ করে সে একটি গাড়িতে করে রওনা হয় তার বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর এই যাত্রাপথেই তার উপর হামলা করে আতঙ্কবাদীরা, মানে আমরা একটু আগেই যে ঘটনা দেখে এসেছি। এখান থেকে স্টোরি আবার ফেরত আসে প্রেজেন্টে। এবার আমরা দেখতে পাই টনি স্টার্কের জ্ঞান ফেললে সে দেখতে পাই তার বুকের ভেতরে একটি মেশিন ফিট করা, যেটা থেকে 2টি তার বেরিয়ে সোজা একটি গাড়ির ব্যাটারির সাথে কানেক্ট করা আছে। এটা দেখে সে প্রথমে বুঝতেই পারছিল না যে এটা তার সাথে কি করা হয়েছে। তখন সে তার পাশে থাকা একটি লোককে দেখতে পায় যার নাম ইয়ংশেন। টনি তখনই তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার সাথে এটা কি করেছো? ইয়ংশেন তখন তাকে বলে, একটা বোম বিস্ফোরণে তুমি গুরুতর আহত হয়ে পড়েছিলে, আর ওই বোমেরই কিছু বিষাক্ত অংশ তোমার শরীরের মধ্যে
প্রবেশ করেছে। আমি অনেক চেষ্টা করে কিছুটা বের করতে সম্ভব হলেও তোমার হৃৎপিণ্ডের কাছাকাছি সেই বিষাক্ত জিনিস এখনো আটকে আছে, যেটা আমি বের করতে পারিনি। আর ওই বিষাক্ত জিনিসগুলি যাতে তোমার হৃৎপিণ্ডে পৌঁছাতে না পারে, তাই আমি তোমার বুকে এই ইলেকট্রোম্যাগনেটিক জিনিসটি লাগিয়ে দিয়েছি। আর ওই জিনিসটিকে চালু রাখার জন্যই আমি ওই গাড়ির ব্যাটারিটি ইউজ করেছি। আর এটা যদি আমি না করতাম তাহলে তুমি কিছুক্ষণের মধ্যেই মারা যেতে। এমনকি ভবিষ্যতে তুমি যদি এটা কোনোদিন খুলে ফেলো তাহলে তুমি সঙ্গে সঙ্গে মারা যাবে। তাদের এই কথার মধ্যেই সেখানে এন্ট্রি নেয় আতঙ্কবাদী গ্রুপটির লিডার। সেখানে এসেই সে জানায়, আমরা তোমাকে অপহরণ করেছি একটাই কারণে, কারণ তোমার তৈরি জেরিকো মিসাইলটি আমাদের চাই। তুমি যদি আমাদেরকে ওই মিসাইলটি তৈরি করে দাও তাহলেই আমরা তোমাকে এখান থেকে মুক্ত করব। আর টনি তখনই বলে, আমি কোনো জঙ্গলিদের জন্য অস্ত্র তৈরি করি না, তাই আমি তোমাদেরকে ওই মিসাইলটি তৈরি করে দিব না। তখনই জঙ্গি লিডার টনিকে বাইরে বের করে নিয়ে দেখায় তার কোম্পানির তৈরি নানান ধরনের হাতিয়ার তাদের কাছে অলরেডি আছে। এইগুলো দেখে টনি খুবই অবাক হয়ে যায় আর বুঝতে পারে তার কাছে দ্বিতীয় কোনো অপশনই নেই এখান থেকে বের হবার। তাই নিরুপায় হয়ে টনি মিসাইলটি বানাতে রাজি হয়ে যায়। এরপর গুহায় ফিরে তার সাথে থাকা ইয়ংশেনকে জানাই, ওই মিসাইলটি যদি আমি এদেরকে বানিয়েও দিই তাহলেও এরা আমাদেরকে মেরে ফেলে, তাই যা হোক করেই হোক এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজতে হবে আমাদের। তখনই ইয়ানসেন তাকে জানায়, এটা এমনই একটি পাহাড়ি এলাকা যেখান থেকে ওরা যদি তোমাকে না ছাড়ে তাহলে তুমি এখান থেকে কোনোদিনই নিজে নিজে বেরোতে পারবে না। আর ইউএস আর্মি এই জায়গাটিকে কোনোদিনই খুঁজে পাবে না। কিন্তু টনি স্টার্ক সে তো এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়, তাই সে সেখানে থাকা তার কোম্পানির বিভিন্ন হাতিয়ার থেকে প্যালেডিয়াম নামক একটি ধাতু উদ্ধার করা শুরু করে আর সেই ধাতু দিয়েই বানিয়ে ফেলে আর্ক রিঅ্যাক্টর। এবার প্রশ্ন হলো, কি এই আর্ক রিঅ্যাক্টর? টনি স্টার্কের বুকে যে ইলেকট্রোম্যাগনেটিক জিনিসটি লাগানো ছিল সেটাকে পাওয়ার দেওয়ার জন্য তাকে একটি ব্যাটারি ইউজ করতে হচ্ছিল, কিন্তু তার বানানো এই আর্ক রিঅ্যাক্টর এমনই এক জিনিস যার সাহায্যে ওই ইলেকট্রোম্যাগনেটিক মেশিনটিকে কোনো ব্যাটারি ছাড়াই চালু রাখতে পারবে। আর আরেকটি ব্যাপার হলো, এই আর্ক রিঅ্যাক্টর যে কোনো মেকানিক্যাল জিনিসকে পাওয়ার দিতে সক্ষম। এবার আমরা দেখতে পাই আর্ক রিঅ্যাক্টর তৈরির পরেই টনির সাথে থাকা ইয়ংশনকে তিনটি কাগজে আঁকা একটি ব্লুপ্রিন্ট দেখিয়ে বলে, আমাদেরকে শুধু এরকম দেখতে একটা স্যুট তৈরি করতে হবে যেটাকে পাওয়ার দেবে আমার তৈরি করা এই আর্ক রিঅ্যাক্টর। এরপর তারা দুইজনে মিলে অনেক কষ্ট করে বানিয়ে ফেলে একটা আয়রন স্যুট। কিন্তু দুর্ভাগ্যবশত একদম শেষ টাইমে জঙ্গলি দলের লিডার এটা বুঝতে পেরেই তাদের উপর আক্রমণ করে। তখনই ইয়ানসন বলে, তুমি এই স্যুটটি তাড়াতাড়ি রেডি করো, আর ততক্ষণ আমি ওদেরকে আটকানোর চেষ্টা করছি। কিন্তু জঙ্গলিদের আটকাতে গিয়ে তাদের গুলিতে আহত হয় ইয়ানসন। অন্যদিকে টনি তার তৈরি স্যুটটি পরে এক এক করে জঙ্গলিদের সবাইকে মারতে মারতে গুহাটির বাইরে বেরিয়ে পড়ে। তারপর সেখানে থাকা তার কোম্পানির সমস্ত হাতিয়ারে আগুন ধরিয়ে তার স্যুটের সাহায্যে সেখান থেকে উড়ে কিছুটা দূরে একটি মরুভূমিতে এসে পড়ে। আর এত উঁচু থেকে নিচে পড়ার পর তার তৈরি সেই স্যুটটি, যার নাম দিয়েছিল সে মার্ক 1, সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে এদিক ওদিক ছড়িয়ে যায়। এখানেই আমরা দেখতে পাই সেনাবাহিনীর একটি রেস্কিউ হেলিকপ্টার তাকে রেস্কিউ করে তার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। বাড়ি ফিরেই টনি তার বডিগার্ড হ্যাপিকে বলে, তুমি এখনই একটা প্রেস কনফারেন্সের ব্যবস্থা করো, আমি কিছু ইন্টারভিউ দিতে চাই। হ্যাপি তার বসের কথা অনুযায়ী খুব তাড়াতাড়ি একটি প্রেস কনফারেন্সের ব্যবস্থা করে। টনি সেখানে উপস্থিত হতেই প্রেসের লোকেরা তাকে জিজ্ঞাসা করতে শুরু করে, আফগানিস্তানে আপনার সাথে কি হয়েছিল? তখন টনি তাদের সকলকে উদ্দেশ্য করে বলে, আমার কোম্পানি হাতিয়ার বানায় আমার দেশের সেনাবাহিনীদেরকে প্রোটেকশন করার জন্য, কিন্তু আমি আমার চোখের সামনে আমার তৈরি হাতিয়ারের সাহায্যে আমাদের দেশের সেনাবাহিনীদেরকে মারা যেতে দেখছি। তাই আমি ডিসিশন নিয়েছি আজ থেকে আমার কোম্পানি কোন রকমের হাতিয়ার বানাবে না। আর এটা শোনার পরে সেখানে উপস্থিত তার বাবার বন্ধু টনিকে সঙ্গে সঙ্গে মাইকের সামনে থেকে সরিয়ে দিয়ে নিজে সাংবাদিকের উদ্দেশ্যে বলে, আমাদের কাছে টনি ফিরে এসেছে, এটাই সব থেকে বড় খবর। আর এই ব্যাপারে আমরা পরে কথা বলবো, এখন তার রেস্টের দরকার। এরপর ওভালিয়া প্রাইভেটলি টনির সাথে দেখা করে আর বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমরা যদি হাতিয়ার না বানাই তাহলে আমরা কি বানাবো? আমাদের কোম্পানি তো ধ্বংস হয়ে যাবে। তখন টনি তাকে বলে, কেন, আমাদের কোম্পানি যদি আর্ক রিঅ্যাক্টর বানাই তাহলে কেমন হবে? ওভালিয়া তখন বলে, আর্ক রিঅ্যাক্টর? ওটা তো শুধুমাত্র একটি সায়েন্স প্রজেক্ট ছিল যেটা সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য প্রজেক্ট করেছিলাম, কিন্তু বাস্তবে এটা কোনোদিনও সম্ভব নয়। তখন টনি তার বুকে লাগানো আর্ক রিঅ্যাক্টর তাকে দেখায়, যেটা দেখেই ওভালিয়া টনিকে জানায়, আমাদের একটা আলাদা খেলা খেলতে হবে, তুমি শুধু সবার কাছে একটু চুপচাপ থাকবে। এরপর আমরা দেখতে পাই টনি তার নিজের রুমে একটি আধুনিক আর্ক রিঅ্যাক্টর তৈরি করে, যেটা
এটা লাগানোর জন্য তার অ্যাসিস্ট্যান্ট পেপারের সাহায্য নেয়। পেপার সেখানে এসেই খুবই অবাক হয়ে যায়। সে বলে, এসব কি? টনি বলে, তোমাকে শুধু আমার বুকে লাগানো এই মেশিনটি বের করে নতুন এই মেশিনটি ফিট করে দিতে হবে। পেপার তখন অতি সাবধানে তার বুক থেকে সেই মেশিনটি বের করে নতুন মেশিনটি ফিট করে দেয় আর জিজ্ঞাসা করে, এই পুরনো জিনিসটি তোমার আর লাগবে না? টনি তখন তাকে বলে, এই পুরনো জিনিস নিয়ে আমি কি করব, ওটা তুমি নষ্ট করে ফেলো। এরপর টনি সোজা পৌঁছে যায় তার বন্ধু রডির কাছে। তাকে বলে, আমি নতুন একটা জিনিস বানানোর চেষ্টা করছি, তার জন্য তোমার একটা হেল্প লাগবে। কিন্তু রডি বলে, এর আগের দিন তুমি প্রেস কনফারেন্সে যা নাটক দেখালে ভাবতেই পারছি না তুমি আজ এখানে এই অবস্থায় দাঁড়িয়ে আছো। এখন এইসব নতুন জিনিস না বানিয়ে তোমার এখন রেস্টের দরকার। এখানে তার বন্ধুর থেকে কোনো হেল্প না পেয়ে সে সোজা বাড়ি পৌঁছে তার তৈরি আধুনিক কম্পিউটার জার্ভিসের সঙ্গে লেগে পড়ে নতুন একটি আয়রন স্যুট তৈরি করার কাজে, যেটা সে নাম দেয় মার্ক 2। এখান থেকে সিনস চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই যে জঙ্গলি দলটি টনিকে অপহরণ করেছিল তারা সেখানে সেই ফাঁকা মরুভূমির মধ্যে টনির তৈরি প্রথম আয়রন স্যুটটির ধ্বংসাবশেষ খুঁজে পায় আর সেগুলিকে এক এক করে জোগাড় করতে শুরু করে যাতে ওই টুকরো অংশগুলি দিয়ে তারা আবার একটি স্যুট বানাতে পারে। আর এদিকে টনি দিনরাত চেষ্টা করতে থাকে ওই স্যুটটাকে সে আরো আধুনিক কিভাবে বানাবে সেই কাজে। এক এক করে ব্যর্থতা পেরিয়ে অবশেষে সে তৈরি করে ফেলে মার্ক 2 মানে আয়রন ম্যান স্যুট। এবার এই স্যুট পরে সে সোজা আকাশে উড়ে যায় আর দেখার চেষ্টা করে তার এই স্যুটে কতটা ক্ষমতা আছে। কিন্তু যখন সে আকাশের অনেকটা উপরে উঠে যায় তখনই সে দেখতে পায় তার পুরো স্যুটটিতে বরফ জমতে জমতে এক পর্যায়ে স্যুটের মধ্যকার সমস্ত পাওয়ার অফ হয়ে যায়। এবার উপর থেকে সোজা নিচে পড়তে শুরু করে আর এর মাঝেই স্যুটটি আবার চালু হয়ে যায়, মানে তার স্যুটে আবার পাওয়ার ফিরে আসে আর টনি সোজা বাড়িতে ফিরে আসে। এবার বাড়ি এসেই সে দেখতে পায় যে পুরনো আর্ক রিঅ্যাক্টরটি পেপারকে নষ্ট করতে বলেছিল সেই আর্ক রিঅ্যাক্টরটিকে পেপার একটি ভালো ফ্রেমে বাঁধিয়ে টনিকে গিফট করে গেছে, যাতে লেখা আছে, এটাই প্রমাণ টনি স্টকের হৃদয় আছে। এটা দেখে টনি খুবই খুশি হয়ে যায় আর সে সেটা নিজের কাছে রেখে দেয়। আর এখন সে চেষ্টা করতে থাকে এই স্যুটটি পরে সে যতই উপরে যাক না কেন এ যেন বরফ না জমে। আর জার্ভিসের সাহায্য নিয়ে সে ওই স্যুটটিতেই টাইটানিয়াম আর সোনার মিশ্রণ অ্যাড করে আরো আধুনিক করে তোলে, যাতে যতই উপরে উঠুক না কেন স্যুটটি ঠান্ডায় জমে যাবে না। এরপরই টনি টিভিতে একটা নিউজ শুনতে পায় তার বাবার বন্ধু ওবাইডিয়া স্টেন একটি সুন্দর পার্টি অ্যারেঞ্জ করেছে যেখানে সে টনিকে ইনভাইটই করেন। কিন্তু টনি ইনভাইট না পেয়েও সোজা সেই পার্টিতে হাজির হয়ে যায়, যেখানে সেই রিপোর্টার খ্রিস্টান এভারেটের সাথে আবারও দেখা হয়। সে তাকে জানায়, তুমি যে জেরিকো মিসাইলটি ইউএস গভর্নমেন্টকে দিয়েছিলে ঠিক সেই রকম মিসাইলই একটি আতঙ্কবাদী গ্রুপের কাছেও আছে, যারা সেটিকে ইসরায়েলের গুলমিরা নামক একটি জায়গায় এক্সপেরিমেন্ট করছে। এটা জানার পরে টনি স্টার্ক খুবই রেগে যায় আর চিন্তা করে এই মিসাইলটি তো টনি তাদেরকে বিক্রি করেনি, তাহলে এটা তারা কোথা থেকে পেল। এখন তার সন্দেহ হয় তার বাবার বন্ধু আর তার বিজনেস পার্টনার ওবাইডিয়াস স্টেনের উপর। সঙ্গে সঙ্গে টনি তাকে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি কেন ওই আতঙ্কবাদীদের কাছে জেরিকো মিসাইলটা বিক্রি করেছো? এবার ওবাইডিয়া তাকে বলে, দেখো এটা বিজনেস আর আমি বিজনেসের জন্য যে কোনো কিছু করতে পারি। ওবাইডিয়ার এইসব কথা শুনে টনি আরো রেগে যায় আর সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে এসে টনির স্যুটটাকে আরো বেশি পাওয়ারফুল করে তোলার চেষ্টা করে। এরপরে সে টিভিতে আরো একটি নিউজ শুনতে পায় ইসরায়েলের গুলমিরা নামক যে স্থানটিতে ওই মিসাইলের এক্সপেরিমেন্ট চলছে সেখানে তারা সাধারণ মানুষদের উপর খুবই অত্যাচার করছে, এমনকি বাচ্চা আর মহিলাদেরকে মেরে ফেল। আর এই খবরটি দেখেই টনি তার তৈরি নতুন স্যুটটি পরে রওনা হয় গুলমিরার উদ্দেশ্যে। সেখানে পৌঁছেই আতঙ্কবাদীদেরকে এক এক করে মারতে থাকে আর তাদের কাছে থাকা জেরিকো মিসাইল গুলোকে ধ্বংস করে দেয়। আর এই ধ্বংসের ফলে ইউএস আর্মিরা বুঝতে পারে সেখানে কোনো বড়সড় বিস্ফোরণ ঘটেছে, তাই তারা খোঁজ নিতে শুরু করে এই বিস্ফোরণ কিভাবে ঘটেছে। আর রেডারের মাধ্যমে বুঝতে পারে একটি ছোট উড়ন্ত জিনিস তাদের এলাকায় প্রবেশ করেছে আর সেই এই বিস্ফোরণ ঘটিয়েছে। আর টনি যখন তার ড্রেসের মাধ্যমে উঠতে উঠতে বাড়ি ফেরার পথে রওনা হয়েছে তখনই তার পিছনে ধোয়া করে ইউএস আর্মির দুটো যুদ্ধবিমান F-22। টনি তাদের হাত থেকে বাঁচতে গিয়ে একটি F-22 ধ্বংস হয়ে যায়। তখনই এয়ারপোর্ট থেকে আরেকটি F-22 কে অর্ডার দেওয়া হয় ওই উড়ন্ত বস্তুকে এখনই ধ্বংস করে দাও। আর ঠিক তখনই টনি তার বন্ধু রডিকে ফোন করে জানায়
জানায় ওই উড়ন্ত বস্তুটি আর কেউ নয়, আমি নিজে। তুমি যা হোক করেই হোক তোমার এই এয়ারফোর্স গুলি আমার কাছ থেকে সরাও। অবশেষে তার বন্ধুর সাহায্য নিয়ে সেই এয়ারফোর্সের হাত থেকে বেঁচে বাসায় ফিরে আসে। পরদিন সকালে রডি নিউজে জানায় তাদের ট্রেনিং চলাকালীন একটি F-22 ধ্বংস হয়ে গেছে, যাতে হতাহতের কোনো খবর নেই। আর অন্যদিকে আমরা দেখতে পাই অবাইডিয়াস পৌঁছে যায় 10 রিং জঙ্গি গোষ্ঠীর কাছে, যারা টনি স্টার্ককে অপহরণ করেছিল। এখানে আমরা জানতে পারি এই জঙ্গি গোষ্ঠী টনি স্টার্ককে অপহরণ করেছিল অবাইডিয়ার কথাতে, কারণ অবাইডিয়া চেয়েছিল তাকে মেরে ফেলতে, যাতে সে স্টার্ক ইন্ডাস্ট্রিয়ালের একমাত্র মালিক হতে পারে। সেখানে পৌঁছেই অবাইডিয়া ওই জঙ্গি গোষ্ঠীর লিডারকে জানায় তোমাদের ভুলেই আজ এই অবস্থা। তোমরা যদি সঙ্গে সঙ্গে টনিকে মেরে ফেলতে তাহলে আজ এই দিন দেখতে হতো না। এই কথা শুনেই জঙ্গি গোষ্ঠীর লিডার তাকে জানায় ওইটা নিতান্তই একটা দুর্ঘটনা ছিল, কিন্তু এখন আমার কাছে তার তৈরি ওই লোহার স্যুটের পুরো ডিজাইন আছে, আর আমি তোমাকে ওই ডিজাইন পুরোপুরি ফ্রিতে দিয়ে দিব। তুমি শুধু ওই রকম একটি লোহার ড্রেস বানিয়ে আমাকে গিফট করবে। আর ঠিক এখানে অবাইডিয়া তার নতুন তৈরি একটি টেকনোলজির সাহায্যে জঙ্গি গ্রুপের লিডারটিকে ধোঁকা দিয়ে আয়রন স্যুটটি সেখান থেকে নিয়ে নেয়, আর কিছু ইঞ্জিনিয়ারকে ডেকে ওই স্যুটের ডিজাইনটি কপি করে নতুন একটি স্যুট বানানোর কথা বলে। এদিকে টনি তার পিএ পেপারকে বলে তুমি আমার অফিসে যাও, আর সেখানে কম্পিউটার থেকে আমাদের কোম্পানির যত 2 নম্বরই ডিল হয় সেই ফাইলগুলি খুঁজে আমার কাছে নিয়ে আসো, যাতে আমি ওই সব জায়গাগুলোকে ধ্বংস করে দিতে পারি। পেপার তার কথা শুনে সোজা পৌঁছে যায় অফিসে। সেখানে গিয়েই সে একটি কম্পিউটার থেকে পেন ড্রাইভ দিয়ে এক এক করে ফাইল কপি করতে শুরু করে। সেখানেই পেপার সেক্টর 16 নামে একটি ফাইল খুঁজে পায়, যেটা থেকে সে জানতে পারে ওবাইডিয়াই ওই আতঙ্কবাদীদেরকে ভাড়া করেছিল টনি স্টারকে তার রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য। আর এইসব ফাইলগুলি যখন সে ওই পেন ড্রাইভে কপি করছে, আর ঠিক ওই টাইমেই ওবাইডিয়া সেখানে এসে হাজির হয়। কিন্তু পেপার তার কথার জালে তাকে ফাঁসিয়ে পেন ড্রাইভে সেগুলো কপি করে পেন ড্রাইভ নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এবার পেপার যখন সেখান থেকে বেরিয়ে যায় তখনই ওবাইডিয়া কম্পিউটারটি দেখে বুঝতে পারে পেপার তার কম্পিউটার থেকে সব ফাইল কপি করে নিয়ে যায়। সে সঙ্গে সঙ্গেই সেখন পেপারের নিতে শুরু করে। কিন্তু এখানেই আমরা দেখতে পাই শিল্ডের এজেন্ট কলসনকে, যে টনি স্টার্কের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য পেপারের সাথে দেখা করতে এসেছে। আর এখন পেপার যখন বুঝতে পেরে গেছে তাকে এখান থেকে ওবাইডিয়া আর কিছুতেই বের হতে দিবে না, তাই পেপার এই এজেন্টের সাহায্য নেয়। তাকে বলে আমি এখনই তোমার সাথে টনির অ্যাপয়েন্টমেন্ট ঠিক করাবো, তুমি চলো আমার সাথে। আর এজেন্ট কলসং এর সাথেই সে এখান থেকে বেরিয়ে যায়। এসব দেখেই ওবাইডিয়া সোজা পৌঁছে যায় সেখানে যেখানে তার নতুন স্যুটটি ইঞ্জিনিয়াররা তৈরি করছিল। কিন্তু সেখানে গিয়ে জানতে পারে তার ইঞ্জিনিয়াররা কোনো মতেই আর্ক রিঅ্যাক্টরটি তৈরি করতে পারেনি, যার সাহায্যে তাদের বানানো ওই স্যুটটিতে পাওয়ার আসবে। তখনই সে তাদের ইঞ্জিনিয়ারদের উপর খুবই রেগে যায় আর বলে টনি যেটা একটা গুহায় বসে ফেলে দেয়া জিনিসপত্র দিয়ে বানিয়ে ফেললো সেটা তোমরা এত দিন ধরে বানাতে পারছো না। জবাবে ইঞ্জিনিয়াররা তাকে জানায় আমরা কেউ টনি স্টার্ক নয়। সিরিয়াসলি এই কথাটা এতটাই সুন্দর লেগেছে যে আমি বলে বোঝাতে পারবো না, কারণ এই কথা থেকেই বোঝা যায় যে টনি স্টার্ক দ্যাট গ্রেট টনি স্টার্ক কতটা জিনিয়াস। যাই হোক, এবার ওবাইডিয়া সোজা পৌঁছে যায় টনি স্টার্কের কাছে, আর সেখানে তার ওই আধুনিক যন্ত্রটার সাহায্যে যেটার সাহায্যে টনি স্টার্ককে কিছুক্ষণের জন্য ক্ষমতাচ্যুত করে দেয়। তারপর তার বুকে লাগানো সেই আর্ক রিঅ্যাক্টরটি খুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এইবার টনির বুকে যেহেতু ওই আর্ক রিঅ্যাক্টরটি নেই, তাই সে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোতে থাকে। কিন্তু এর মাঝেই তাকে মনে পড়ে পেপার তার আগের আর্ক রিঅ্যাক্টরটি তাকে একটি কাচের ফ্রেমে বাঁধিয়ে গিফট করেছিল, যেটা সে খুব যত্নে সাজিয়ে রেখে। তাই সে কোনো মতে সেখান পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে। এট লাস্ট সে সেখানে পৌঁছে কোনো মতে সেই আর্ক রিঅ্যাক্টরটি নিজের বুকে লাগিয়ে নিজেকে জেনারেট করার সাথে সাথে তার তৈরি নতুন স্যুটটির সাহায্যে ওবাইডিয়াস ইস্টার্নের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই পেপার ওই শিল্ডের এজেন্টটির সাহায্যে কিছু পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে পৌঁছে যায় ওবাইডিয়াকে গ্রেফতার করার জন্য, কারণ সে টনি স্টার্ককে মেরে ফেলতে চেয়েছিল। এবার পেপার যখন সেক্টর 16 পৌঁছায় ততক্ষণে ওবাইডিয়াস তার তৈরি নতুন স্যুটটিতে টনির কাছ থেকে নিয়ে আসা আর্ক রিঅ্যাক্টরটি লাগিয়ে রেডি করে ফেলেছে। আর পেপার সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ওবাইডিয়াস সেই নতুন তৈরি স্যুটটি পরে পেপারকে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে তাদের মধ্যে পৌঁছে যায় টনি স্টার্ক, আর এখানেই তাদের মধ্যে তৈরি হয় একটি দুর্দান্ত ফাইট সিন। যেহেতু ওবাইডিয়াসের তৈরি স্যুটটি ছিল সাইজে অনেক বড়, তাই ক্ষমতাও তার একটু বেশি ছিল। কিন্তু আমাদের জিনিয়াস টনি স্টার্কের বুদ্ধির কাছে তার বুদ্ধি ছিল একদমই নগণ্য। টনি যখন দেখতে পায় সে কিছুতেই তাকে হারাতে পারছে না, তখনই সে তার স্যুটের সাহায্যে উপরে উঠতে শুরু করে, কারণ সে জানে কিছুটা উপরে ওঠার সাথে সাথেই ওবাইডিয়ার স্যুটে বরফ জমে যাবে আর সঙ্গে সঙ্গে সে শক্তি হারাবে। আর
হলো তাই। কিছুটা উপরে ওঠার পরেই ওবাইডিয়ার সুটে বরফ জমে সে নিচে পড়তে শুরু করে, কিন্তু নিচে পড়ে গিয়েও সে টনির সাথে লড়াই করতে শুরু করে। আর অবশেষে আমরা দেখতে পাই পেপারের সাহায্য নিয়ে সেখানে থাকা একটি বৈদ্যুতিক চুল্লির পাওয়ার বাড়িয়ে একটি বড় বিস্ফোরণ ঘটিয়ে ওবাইডিয়াকে হারাতে সক্ষম হয়। এর পরদিন সকালে দেখা যায় প্রেস কনফারেন্সে টনি স্টার্ককে ইন্টারভিউ দিতে হবে, কারণ আগের দিন স্টার্ক ইন্ডাস্ট্রিতে যে বিস্ফোরণটি ঘটেছে সেটা কিভাবে ঘটেছে, আর তার আশেপাশে লোহার ড্রেস পরা যে মানুষটিকে দেখা গেছে সেটা কি টনি স্টার্ক নিজে নাকি অন্য কেউ। টনি এই টাইমে নিজেও নিউজ পেপারে লক্ষ্য করে তার তৈরি ওই লোহার স্যুটটিকে রিপোর্টাররা নাম দিয়েছে আয়রন ম্যান। আর এখানেই আমরা দেখতে পাই শিল্ডের ওই এজেন্টটি এসে টনিকে একটা স্ক্রিপ্ট দেয় আর বলে কনফারেন্সে গিয়ে এখানে যা লেখা আছে সেটা উহু বলবেন, এর বাইরে কিছুই নয়। স্ক্রিপ্টে লেখা আছে ঘটনার দিন আপনি এখানে ছিলেন না, আর ওই লোহার ড্রেসগুলি আপনার বডিগার্ড, তারা নিজেদের মধ্যে ট্রেনিং কমপ্লিট করছিল। কিন্তু টনি যখন প্রেস কনফারেন্সে গিয়ে উপস্থিত হয় আর রিপোর্টাররা একের পর এক তাকে যখন প্রশ্ন করতে শুরু করে তখনই সে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। পাশে থাকা রোডি তাকে জানায় এত ঘাবড়ানোর কিছু নেই, যা লেখা আছে তুমি পাই তাই বলে দাও। আর এখানেই আমরা এই টোটাল আয়রন ম্যান সিরিজের সেই সিগনেচার ডায়লগটি শুনতে পাই, যেটার মাধ্যমে টনি স্টার্ক সবাইকে তার নিজের পরিচয় দিয়ে দেয় আর বলে আই অ্যাম আয়রন ম্যান। পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় নিক ফিউরি টনি স্টার্কের সাথে দেখা করে আর বলে আমি শিল্ডের ডিরেক্টর, আমি তোমার সাথে দেখা করতে আসছি কারণ আমার নেক্সট প্রজেক্ট অ্যাভেঞ্জারে তোমাকে অ্যাপয়েন্টমেন্ট করতে চাই। আর এখানেই মার্ভেলের প্রথম ছবি আয়রন ম্যান শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এন্ড আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।